ঘটনা পরিক্রমা যেভাবে যেদিকে যাচ্ছে এটিও হবার সম্ভাবনা আছে। দেখেন, প্রথমত মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের অবস্থান হচ্ছে মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব এবং আমাদের শেকড়। আমরা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটা স্বাধীন দেশ পেয়েছি এবং এটি তো আসলে অন্য কিছুর সাথে তুলনা হবে না। তবে এই যে আমরা যেই সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার যেই মূল মোটো ছিল সেটি তো আমাদের অর্জিত হয়নি। সেটির একটা ধারাবাহিকতা আমরা 24কে মনে করি, মানে যেখানে একটা আউটবার্স্ট হয়েছে যে এই জিনিসগুলো আমরা পাইনি, সুতরাং সেই তরুণ সমাজ এই তিনটির মধ্যে দিয়ে একত্র হয়েছে যে এটা তারা এর কারণে তারা নিষ্পেষিত। সুতরাং 24টাকে আমরা আমাদের কন্টিনিউয়েশন ধরি। এই জায়গা থেকে মানে এই যে দেখেন 14ই ডিসেম্বরের মানে যেই বুদ্ধিজীবী হত্যা, এটি নিয়েও আমরা দেখলাম যে অনেক ধরনের ন্যারেটিভ যে আসলে বুদ্ধিজীবী হত্যা হয় নাই, আর ওই সময় ভারতীয়রা করেছে। এই যে চোখের সামনে এক ধরনের ইতিহাস বিকৃতি, এবং এটা তো আমরা সবাই জানি রায়ের বাজার বধ্যভূমিতে কিভাবে করে চোখ বেঁধে এই ছবিগুলো তো আমরা দেখেছি, চোখ বেঁধে ফেলে রাখা হয়েছে। এবং এই যে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে খুঁজে খুঁজে এই বুদ্ধিজীবীদের কারা আসলে দেখিয়ে দিয়েছে। আর তারা যখন বলছে যে এই যে নারীদের আসলে নির্যাতন এটি দেখানো যাবে না, তো এটি যখন তারা খোঁজ দিয়েছে কোন বাসায় কোন নারী আছে, মানে কাকে আসলে নির্যাতন করা যাবে, এটি যখন তারা মানে খোঁজ দিতে পেরেছে, এখন এটা দেখানো যাবে না, এটি ওনারা যদি বলে থাকেন তাহলে এটি খুবই হাস্যকর। দায় এটা নিতে হবে, মুক্তিযুদ্ধে তাদের বিতর্কিত যে ভূমিকা সেটির দায় অবশ্যই জামাত ইসলামের নিতে হবে এবং এটি তাদের পরিষ্কার করতে হবে জাতির সামনে। এবং সেটার জন্য শুধু ক্ষমা না, ক্ষমা চাইলেই কি সব কিছু শেষ? এটি তো বিচারিক হত্যাকাণ্ডও যেরকম ঠিক হয়নি, কিন্তু বিচারটাও কিন্তু হতে হবে, বিচারটা ন্যায় বিচার হতে হবে, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং দেখেন জামাত শিবির প্রসঙ্গে যদি আমি বলি, দেখেন আমরা যখন গণ অভ্যুত্থান এই জুলাই আন্দোলনটা শুরু করেছিলাম, অথবা তার আগে আমি যদি বলি 2018 সাল থেকে আমরা যারা ক্যাম্পাস ভিত্তিক যে আন্দোলনগুলো করি, সেখানে কিন্তু আমরা এই যে সহযোদ্ধা যারা আমাদের, হ্যাঁ, তারা কিন্তু আমরা কিন্তু এইভাবে করে তখন ক্যাটাগরাইজ করতে পারিনি। অনেকের পরিচয় আমি অনেক পরে এসে জেনেছি যে তারা আসলে শিবির করতেন বা করেন, এটি কিন্তু খুব গুপ্তভাবে হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আমরা অনেককে ছাত্রলীগ হিসেবেও চিনতাম, যারা কিন্তু পরে আমরা জেনেছি যে তারা শিবিরের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। সুতরাং সেই জায়গা থেকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে, এটা আমার ব্যক্তিগত অভিমত, সেটা হচ্ছে এটি আমরা এক ধরনের প্রজন্মগত লড়াই। যখন আমরা এই নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে গেছি, আবরার ফাহাদের যখন ভারত বিরোধী একটি স্ট্যাটাস দেওয়ার ফলে যখন আসলে আবরার ফাহাদকে মরতে হলো, তাকে হত্যা করা হলো, তখন কিন্তু আমরা যারা নেমেছি আমরা কিন্তু একটা মানে কজ সামনে রেখে নেমেছি। আমরা যখন কোটা সংস্কারের জন্য নেমেছি আমরা একটা কজ সামনে রেখে নেমেছি। আমরা যখন নিরাপদ সড়ক আন্দোলনের জন্য নেমেছি আমরা কিন্তু একটা কজ সামনে রেখে নেমেছি। সুতরাং এই লড়াইটা, এই নির্যাতনের আমরা যেভাবে করে নিপীড়িত হয়েছি, নির্যাতিত হয়েছি ক্যাম্পাসগুলোতে, সেটি কিন্তু আমাদের একটা প্রজন্মগত ফাইট ছিল। এবং সেখানে কিন্তু সবাই, এখানে কে আসলে মানে সেন্ট্রিস্ট, কে আসলে ডানপন্থী, কে বামপন্থী, এইভাবে করে কিন্তু আসলে আমাদের উপর নির্যাতনগুলো হয়নি। সেখানে ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ বনাম আমরা। সুতরাং সেই জায়গা থেকে আমাদের ফাইটগুলোর মধ্যে এক ধরনের ঐক্য ছিল এবং এই গণ অভ্যুত্থান পর্যন্ত কিন্তু সেই ঐক্যটা আমরা দেখেছি। এরপরে যেটা হলো, সবাই যখন স্ব পরিচয়ে বের হলো এবং স্ব আদর্শে আসলো, সেই সময় আমরা আসলে বুঝতে পারলাম যে আচ্ছা, বিভাজনের মানে লিমিটটা আসলে কোন জায়গায় যেতে পারে। এবং এখানে আমি যদি বলি সেটা হচ্ছে শিবিরেরও আসলে তারা যেহেতু জামাতের সাথে তাদের এক ধরনের আমি যদি বলি কানেকশন আছে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে শিবিরের যে এই প্রজন্ম, তারা যদি আসলে এই মুক্তিযুদ্ধের এই ইতিহাস বিকৃতি বলেন, রাজাকার বলা বলেন, এর দায় যদি না নিতে চায়, তাহলে তাদের জামাতকে এই প্রশ্ন করা উচিত যে তাদেরই আসলে প্রশ্ন করা উচিত যে তারা নিজেরাই তো আসলে যে ব্যক্তির কথা আমরা বললাম গোলাম আজমকে সূর্য সন্তান বলছেন, তাদের নিজের তো ওই অনুভূতিটা নেই। সেই সময়ের যে মা বোনদের শ্লীলতাহানি করা হলো, এভাবে ধর্ষণ করা হয়েছে, এভাবে খুন করা হয়েছে, গণহত্যা এবং যেভাবে গণকবর হয়েছে, এই নির্মমতা দেখার পরও তারা একজন ব্যক্তিকে সূর্য সন্তান কি করে বলেন? এই প্রশ্ন তো সামনে আসবে, যতই মেধাবী তারা হন না কেন, আমি একটু আরেকটা প্রশ্ন রাখতে চাই মনিরা। আমরা আব্দুল কাদের একটা ফেসবুক পোস্টে দেখলাম যে 5 আগস্টের পরে কিছু ব্যক্তি নিজেদের অতীত বিতর্ক ঢাকতে হয়তো পপুলিজমের রাজনীতিকে বেছে নিয়েছেন, ফলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবর্তে এক প্রকার মপতন্ত্র কায়েম হচ্ছে। এতে করে ওই গুটি কয়েক ব্যক্তি লাভবান হলেও দেশের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। কিন্তু তাতে তারা ক্ষান্ত হন নাই, তাদের আরও বেশি পপুলিস্ট হওয়ার খায়েশ জাগছে, কোন সংখ্যায় কে জানে।
আল্লাহ মালুম। আমরা দেখছি যে এই পপুলিস্টের রাজনীতি শুরু হয়ে গেছে। আপনি কিভাবে দেখছেন, বিশেষ করে যে বড় করে উদযাপন, বিজয় দিবসকে বড় করে উদযাপন? আমরা তো দেখেছি যে এই পপুলিজমই একসময় আবার ফ্যাসিজমের দিকে নিয়ে যায়। একদম। এখানে আসলে এই পপুলিজমের রাজনীতি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে পপুলিজমের পলিটিক্সটা আসলে অ্যাক্টিভিজম পর্যন্ত ঠিক আছে, মানে যখন এটা রাজনীতি মানে এটির একটি মানে সার্বিকভাবে আপনার একটা দায়িত্ব নিতে হয়। তো সেই জায়গা থেকে এই পপুলিজমের রাজনীতি দিয়ে খুব বেশি দিন আসলে টিকে থাকা সম্ভব না, এবং সেটি আদতে খুব ভালো বার্তা বয়ে আনে না। আর এই পপুলিজমের রাজনীতি দিয়ে কিছু সময় মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়, কিছু সময় মানুষকে বিভ্রান্তও করা যায়, কিন্তু এটি আসলে লং টার্মে খুব ভালো ফলাফল বয়ে আনে না। সুতরাং এখানে আমার মনে হয় যে ওই আপনি মুখে একটা বলছেন, দ্বিচারিতা করছেন, কিন্তু আবার এই পপুলিজমের রাজনীতি দেখাচ্ছেন, শো অফ করছেন। তো এই রাজনীতি দিয়ে খুব বেশি দিন আসলে টেকা সম্ভব না, এবং মানুষ বেশি দিন প্রতারিত থাকে না আসলে।